নাহিদরা কি ভুলে গেলেন সেই মায়ের আর্তনাদ, যে মা তার শিশুকে পৃথিবীর আলো দেখাতে পারেননি শুধুমাত্র আপনাদের নির্মমতার কারণে? এক অসহায় মা বারবার বলেছেন, আমার পেটে বাচ্চা রয়েছে, আমাকে ছেড়ে দিন। সেই মায়ের অসহায় করুণ নির্মম যন্ত্রণাকে অনুভব করার শিক্ষা আপনাদের নেই। তাই যেমন একদিকে পুলিশ হত্যা করেছেন, তেমন জনগণকে বোকা বানাতে নিজেদের সহযোদ্ধাকেও হত্যা করেছেন। এখন বলছেন পুলিশ হত্যা মামলার মীমাংসা হয়ে গিয়েছে। কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। যদি সংসদে আলাপ আলোচনা বা চাপ দিয়ে এই তদন্ত থেকে নিজেদের বাঁচিয়ে নিতেও পারেন, তাহলেও শান্তিতে থাকতে পারবেন না, কারণ সঠিক বিচার হবেই। সে বিএনপি যদি না করতে পারে তবে তা করবে আওয়ামী লীগ। এখন তারা প্রাণের ভয়ে বলছে পুলিশ হত্যার মীমাংসা হয়ে গিয়েছে। যে হত্যার সংখ্যা এখনো জানা যায়নি তার মীমাংসা কি করে হয়ে যায়? যেখানে অন্তর্বর্তী সরকার বলছিল 100-র কম পুলিশ মারা গিয়েছে, সেখানে সম্পূর্ণ সংখ্যা জানা না গেলেও 4000-এর বেশি পুলিশ হত্যার খবর আসছে। তদন্তের কথা শুনি বলছেন রাজপথে নামবেন, কিন্তু আপনারা রাজপথে নামবো বললেও সেই সাহস যে নাই তা আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে। তার কারণ হলো আপনারা আর সাধারণ মানুষকে পাবেন না। আর এটি আমাদের অনুমান নয়, এটি আপনাদের রাজনৈতিক আদর্শ পুরুষ ওসমান হাদি বলে গিয়েছেন। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ট দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক না, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। আর আপনারা কেন সঙ্গে কোনো লোক পাবেন না তাও বলে গিয়েছে হাদি। জুলাইকে কুক্ষিগত তারা করেছে, এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন আমাদের কলিজা ছিঁড়ে যায় এই কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। আপনাদের কাছে যে অবৈধ অস্ত্রগুলি রয়েছে, যে বিষয়ে আপনাদের নিজেদের মুখের স্বীকারোক্তি রয়েছে, আপনারাই আবু সাইদকে মেরেছেন, আপনারাই মুগ্ধকে মেরেছেন, এবং কেন তাও জেনে গিয়েছে দেশের মানুষ। কোটি কোটি টাকা কামিয়ে পেট মোটা হয়ে যাওয়ার পর আবার যে বিচারের মুখোমুখি হতে পারে সেটা বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি নাহিদরা। এখন তারা দোটানায় পড়েছে, দেশে থাকবে নাকি পালাবে। দেশে থাকলে অপেক্ষা পুলিশের তারা, বিএনপি এবং আওয়ামী লীগের বিচার। হাজার হাজার পুলিশের আর্তনাদ শাস্তির খাড়া হয়ে নেমে আসবে তাদের দিকে। আবার বিদেশে যেতে হলে পাকিস্তান ছাড়া আর কোনো জায়গা নেই। সেনাবাহিনী মাঠ ছাড়লেই টের পাবে কত ধানে কত চাল। আসলে এমন দিনও আসতে পারে ভাবতে পারেনি ইউনূস বাহিনী। তারা ভেবেছিল জুলাইকে 71-এর থেকেও বড় করে প্রচার করে জনগণের সামনে নিজেদেরকে মুক্তিযোদ্ধাদের থেকেও বড় বীর বলে জাহির করে আজীবন ভাইগিরি করবে আর মবের রাজত্ব চালিয়ে যাবে। কিন্তু তাদের সব আশায় জল ঢালল জনগণ। যদিও ভোট পিছিয়ে নিয়ে গিয়ে তাদের নিজেরাই নিজেদের পায়ে কুঠারঘাত করেছে। যদি 3 মাসের মাথায় ভোট হয়ে যেত তবে জনগণ তাদের উদ্দেশ্য এবং আসল চরিত্র বুঝতে পারত না। ফলে দেশ ছাড়াই বুদ্ধিমানের কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বলে কি আর কিছু নেই? সব চাহিদা কি পূরণ হয়ে গিয়েছে? দেশের মধ্যে সমস্যা কি শুধুই ভারত? বাংলাদেশের রাজনীতিকে এত সস্তা করলো কারা, যেখানে ভারত বিরোধিতা মানেই সে দেশপ্রেমিক? আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে, আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছ। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। এই ভারত বিরোধীরা জানে দেশের সমস্যা নিয়ে আলোচনা সমালোচনা করলে কি পরিণতি হবে। যে দেশের নন পলিটিক্যাল পোস্ট শেয়ার করার কারণে জেল যেতে হয়, সে দেশে দেশের খারাপ পরিস্থিতি নিয়ে কথা বললে কি হবে তা তার জানা। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য আসান ইনামকে গ্রেফতার করা হবে মাননীয় স্পিকার। তাই কোনো যৌক্তিক কারণ ছাড়াই ভারত বিরোধিতা। দেশের মানুষের উচিত এদের প্রশ্ন করা,
যে হাদি হত্যার সঙ্গে তো ভারতের কোনো সম্পর্ক নেই। যারা দোষী তাদের বিরুদ্ধে আন্দোলন না করে ভারত বিরোধিতা করে দেশের মানুষকে কেন বোকা বানানো হচ্ছে? যদিও ভারত বিরোধীরা দেশ বলতে বাংলাদেশ বোঝে নাকি পূর্ব পাকিস্তান, সেটিও আলোচনার বিষয়। আর এমনটি হবে নাই বা কেন? দেশের সংসদে যখন মানুষের ভোটে জিতে আসা সদস্যের যৌক্তিক বক্তব্যকে থামিয়ে দেয়, যখন সেই বক্তব্যে সরকারের ব্যর্থতা সবার সামনে চলে আসে, যে প্রশ্নের কোনো উত্তর নেই, তখন তাকে থামিয়ে দেওয়াই উচিত মনে করে মহান সংসদ। তখন দেশকে আসলে কোন দিকে নিয়ে যেতে চাইছে এই সরকার, তা নিয়ে প্রশ্ন তো থাকবেই। রুমিন ফারহানা শুধু বলেছিলেন কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, আর এই কথার মধ্যেই সরকার হাসিনার ছায়া দেখতে পেল। তারা বুঝে গেল বর্তমান কঠিন পরিস্থিতির সঙ্গে হাসিনার সময় তুলনা টানা হচ্ছে। ব্যাস, সঙ্গে সঙ্গে তার মাইক বন্ধ করে দেওয়া হলো। এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। গত এক মাসে দুবার তেলের দাম বাড়ানো হয়েছে, অথচ এই দাম বাড়লে মানুষ কি কি সমস্যায় পড়বে তার বিস্তারিত জানিয়েছিলেন মির্জা ফখরুল। একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন নাই, কেউ করে না, যার ফলে আজকে অস্বাভাবিকভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। কি হয়েছে, এখন কি হবে আপনারা সবাই জানেন যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, শুধু বাস ভাড়া নয়, ট্রাকের ভাড়াও বাড়বে, এবং একই সঙ্গে আমাদের যে চাল ডাল তেল লবণ সবজি যেগুলো বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। আসলে বিরোধী থাকলে এটাই সুবিধা, সরকারকে জনবিরোধী বলে সমালোচনা করা যায়, কিন্তু ক্ষমতায় থাকলে সেই সব সমালোচনা ভুলে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। বাংলাদেশে এই মুহূর্তে দিনভর আলোচনা চলছে। জাতীয় সংসদে সংগঠিত নারী আসনের জন্য বিএনপির পক্ষ থেকে ৩৬ জনের নাম চূড়ান্ত করে ঘোষণা করা হলো। সেই বিষয়টিকে নিয়ে কেউ কেউ বলছেন চমক সৃষ্টি করা হয়েছে, আবার কেউ কেউ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা টানছেন, কেউ কেউ আবার বলছেন ভারতের চাপ রয়েছে কিনা, আর সেই কারণে বিশেষ কোনো মনোনয়ন দেওয়া হলো কিনা, সেই বিষয়টি নিয়েও প্রবলভাবে আলোচনা চলছে। অর্থাৎ ভারতের রাজনীতির সঙ্গে মনোনীতরা কেউ কেউ জড়িয়ে রয়েছেন কিনা সেই বিষয়ে নানা আলোচনা উঠে আসছে। এমনকি এটাও উঠে আসছে যে পশ্চিমবঙ্গে নির্বাচন, তার সঙ্গেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব উঠে আসছে। পাশাপাশি গোপালগঞ্জ নিয়েও একটি তত্ত্ব খাড়া করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেকে বিএনপির এই সিদ্ধান্তকে চমক হিসাবে দেখছেন। যেমন আওয়ামী লীগের নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়াতে বিএনপির রাজনীতির প্রশংসা করছেন, কারণ সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী হিসাবে মনোনয়ন প্রকাশে ছিলেন বেশ কয়েকজন তারকাও। তাদের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, অথচ 2018 এবং 2024-এ যেখানে নারী আসন থেকে নয় সরাসরি নির্বাচনী মাধ্যমে অনেক তারকাকে আওয়ামী লীগের সংসদ করে নিয়ে এসেছিল। সেই নির্বাচন যতই বিতর্কিত হোক না কেন, সেখানে শেখ হাসিনার দলের দাবি এর মাধ্যমে দলের ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের অবমাননা করা হয়েছিল। সেখানে বিএনপি নিজ দল থেকে নেতা কর্মীদের উন্নয়ন করতে তারকাদের আবেদনে সাড়া দেয়নি। তালিকায় যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তারা হলেন সাবেক এমপি, যেখানে হেলেন জেরিন খান, অন্যদিকে নীলুফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, রেহানা আক্তার রানু, অন্যদিকে সুলতানা আহমেদ সহ আরও কয়েকজন। নতুন যারা রয়েছেন তারা হলেন বিথিকা বিনতে ফসাইন, অন্যদিকে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অন্যদিকে ফেরদৌসি আহমেদ মিষ্টি, আরিফা সুলতানা রুমা। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেখানে ঘোষিত 36 জনের চূড়ান্ত তালিকায় যেখানে যুক্ত করা হয়েছে সুবর্ণা ঠাকুরকেও। ওই তালিকায় 27 নম্বরের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে রয়েছেন সুবর্ণা ঠাকুরের নাম। জানা যায় 2022 সালে 30শে নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যেখানে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছর 1 জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকায় 27 নম্বরে বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম। হঠাৎ করে তার নাম কেন এলো মনোনয়নে, কেন এমন সিদ্ধান্ত নিল বিএনপি?
এটা এখন মূল আলোচনার বিষয়, কারণ তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেটা নিয়ে যখন আলোচনার জন্ম দেয় তখন সুবর্ণা ঠাকুর দাবি করেন তার আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তাকে নাকি না জানিয়ে ওই পদে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকেই আমরা জানি যে গোপালগঞ্জ আওয়ামী লীগের একটি শক্ত ঘাঁটি, সেখানে আওয়ামী লীগের যে কোনো কমিটিতে স্থান পেতে গেলে লড়াই করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সুবর্ণা ঠাকুরের এই মুহূর্তে যে দাবি সেটা অমূলক বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জানা যায় সুবর্ণা ঠাকুর একজন মতুয়া সম্প্রদায়ের মহিলা, তিনি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য, পেশায় একজন শিক্ষক। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ করে এই সুবর্ণা ঠাকুরের সংসদে নিয়ে আসার পিছনে বিএনপির একটি রাজনৈতিক সমীকরণ কাজ করেছে। সেটা কেমন? রাজনৈতিক বিশেষজ্ঞরা এখানেই যোগসূত্র খুঁজছেন। যেমন পশ্চিমবঙ্গের দুদিন পরেই ভোট, 23 এপ্রিল এবং 29 এপ্রিল ভোট। পশ্চিমবঙ্গকে দখল করতে মরিয়া বিজেপি। বাংলায় মতুয়া সম্প্রদায়ের একটি বিশাল সংখ্যক ভোট ব্যাংক রয়েছে। মতুয়া সম্প্রদায়ের ভোটারদের আকৃষ্ট করার জন্যই কি সুবর্ণা ঠাকুরকে বিএনপিকে দিয়ে মনোনয়ন দেওয়া হলো? সেই কারণেই কি মতুয়া সম্প্রদায়ের একজন নারীকে বিএনপির নারী সংসদ সদস্য হিসাবে বেছে নেওয়া হলো, নাকি বেছে নিতে বাধ্য করা হলো? এমন নানা প্রশ্ন উঠে যাচ্ছে, যদিও রাজনীতির অঙ্ক ক্রমাগত বদলাতে থাকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে শিরিন শারমিন চৌধুরীর জামিনের পর থেকে এই আলোচনা বেশি করে চর্চা এসেছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান ভারত সফর করে আসার পর নতুন করে শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এমনকি রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব নিজেই নাকি খারিজ করে দিয়েছেন হাসিনা, সেই আলোচনা উঠে আসে। অনেকে প্রশ্ন তুলছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি কি আদৌ মাঠে নামতে পারবে? 2024 সালে 5ই আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেল, তারা ক্রমাগত চর্চায় রয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতের আশ্রয় রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দলটি কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে দলের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় চলে। ফলে আওয়ামী লীগের বহু নেতাকর্মী যারা বিদেশে পালিয়ে যেতে পারেননি, তারা বেশিরভাগই কারাগারে বন্দী। তবে আশার আলো দেখা যায় বিএনপি ক্ষমতায় আসতে। বিএনপি ক্ষমতায় আসার পর কমপক্ষে 30টি জেলা এবং উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার দৃশ্য দেখা যায়। কিন্তু পরবর্তীকালে কি দেখা যায়? পরবর্তীকালে দেখা যায় সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনের জন্য দেশটিতে জারি করা হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সেই বিলটি পাশ করিয়ে দেয় বিএনপি। এর মধ্যে নতুন করে খবর তৈরি হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতারের 6 দিনের মধ্যে জামিন পেয়ে যান তিনি। তখনই আলোচনা তৈরি হয়, তবে কি স্থানীয় সরকার নির্বাচনের আগে রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসবে বাংলাদেশে, যার নেতৃত্বে থাকবেন শিরিন শারমিন চৌধুরী? এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান ভারত সফর করেন। এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর নতুন করে বাংলাদেশে আলোড়ন ফেলে দেয় যে রিফাইন্ড আওয়ামী লীগ ফিরবেই। এমনকি এটাও বলা হয় শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে বাংলাদেশে। কিন্তু হাসিনা নাকি এই প্রস্তাবে রাজি হননি। শুধু তাই নয়, সজীব ওয়াজেদ জয় নেতৃত্ব দিতেও পারেন, এমন আলোচনাও শুরু হয়। কিন্তু কোনো কিছুই নাকি চূড়ান্ত হয়নি। তবে সে যাই হোক, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। তারা কার্যক্রম শুরু করলেও অন্য কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় শুরু করতে হবে। এমনকি এই প্রশ্ন ওঠে, আওয়ামী লীগকে কোন দল আশ্রয় দেবে, নাকি আওয়ামী লীগের ভোটাররাই ঠিক করে নেবে কোন দলে তারা যাবে? ঠিক যেমনটা হয়েছিল ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে, আওয়ামী লীগের সমস্ত ভোটটাই গিয়েছে বিএনপির দিকে, যেটা নিয়ে অডিও বার্তাতেও বলেছেন শেখ হাসিনা। তাই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তারেক রহমানের দল। এমনকি বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতা কর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাসও লক্ষ্য করা যায়। যোগাযোগ মাধ্যমে লেখালেখিও চলে, তাদের ওপর থেকে হয়তো নিষিদ্ধকরণ তুলে নেবে। কিন্তু আদতে কি দেখা যায়? আদতে দেখা গেল কার্যক্রম স্থগিত রাখার পাকাপাকিভাবে বন্দোবস্ত করেছে বিএনপি সরকার। এতে ক্ষুব্ধ শেখ হাসিনাও। তাই রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব উঠে আসছে। অনেকে বলছেন এখন শেখ হাসিনা তাদের পরিস্থিতি বুঝে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন বা গুটি সাজাচ্ছেন। তাতে মনে করা হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।
নয়াদিল্লি ও ঢাকা সম্পর্কে যে উন্নতি ঘটেছে সেটা অস্বীকার করার নয়, আর এটা ঘটেছে তারেক রহমানের নেতৃত্বে। খবর প্রথাগত আইএসএফ বা ইন্ডিয়ান ফরেন সার্ভিসের পেশাদার আমলাকে নয়, বরং ভারতের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে পাঠাচ্ছে ভারত সরকার। বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে বদলি করে এই সাবেক কেন্দ্রীয় মন্ত্রীকেই বাঁচল নয়াদিল্লি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা সামান্য কোনো রদবদল নয়, সরাসরি বাংলাদেশের সঙ্গে কৌশলী কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার স্ট্র্যাটেজি। অনেকে এটাও বলছেন বাংলাদেশে ভারতের ছাড়ানো আধিপত্য পুনরুদ্ধার করতে দীনেশ ত্রিবেদীকে এই পদে বসানো হয়েছে। কেউ কেউ আবার বলছেন আওয়ামী লীগকে ফেরাতে নয়াদিল্লির নয়া কৌশল, যে কারণে অনেকে এটাও ভাবছেন শেখ হাসিনা অত্যন্ত খুশি হয়েছে ভারতের এই সিদ্ধান্তে। আন্তর্জাতিক কূটনীতির একটি অলিখিত নিয়ম হলো রাষ্ট্রবিদ হিসেবে সাধারণ পেশাদার কূটনীতিক কিংবা ফরেন সার্ভিসের কোনো কর্মকর্তাকেই নিয়োগ দেওয়া হয়। এমনকি এই নিয়ম ভারতে কয়েক দশক ধরে দেখা গিয়েছে, কিন্তু এইবার সেই নিয়মের বদল আনলো নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু হঠাৎ করে এতদিনে প্রথা ভাঙার কারণ কি? অনেকে বলছেন এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমলাতান্ত্রিক রেড ফ্ল্যাগ। একজন আইএসএফ কর্মকর্তা যতই দক্ষ হোক না কেন, তাকে প্রোটোকল মেনে চলতে হয়। তিনি স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন না, তাকে নির্দেশনার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু বর্তমান বাংলাদেশের এখন যা রাজনীতির পরিস্থিতি, তাতে প্রোটোকল দিয়ে কাজ হবে না। 2024 সালে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে অবনতিতে পৌঁছয়। তার জন্য এখন খুব সাবধানে পা ফেলতে হবে। দীনেশ ত্রিবেদী গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা কলকাতায়। তিনি নাকি প্রথম দিকে তৃণমূলের প্রথম সাধারণ সম্পাদক। তিনি 2021 সালে বিজেপিতে যোগ দেন। অনেকে বলছেন তিনি ভারতের সমস্ত রাজনৈতিক দলের শুরু থেকে শেষ সবটাই জানেন, কিন্তু তাকে বাংলাদেশে পাঠানোর সবথেকে বড় কারণ কি জানেন? কারণ বিএনপি সরকার। টানা 17 বছর বাইরে থাকা তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। এছাড়াও সবথেকে বড় বিষয় হলো তার সাংস্কৃতিক কানেক্টিভিটি। তার বাংলার সঙ্গে যোগাযোগ রয়েছে, ভাষাগত দক্ষতাও রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক মেলবন্ধন অনেক বেশি দৃঢ় হবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কারণ সবচেয়ে বড় বিষয় হলো ভাষাগত দক্ষতা, যে কারণে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা এতগুলো বছর ধরে হয়নি। মাঝখানে আওয়ামী লীগের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। বিএনপির আমলে উন্নতি ঘটলেও এখন আর কোনোভাবে পাঁচ নিতে চাইছে না ভারত। এইবার রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদীকে এই পদে আসীন করে একটি কূটনৈতিক চাল দিল নয়াদিল্লি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের প্রধান বিরোধী দল জামাতের ঘরে কি এবার ফাটল? পদ্মাপাড়ে নতুন ছাত্র দলের ঘোষণা। এই দলের নাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এই নতুন দল আনার ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আলী হাসান জুনায়েদ। সম্প্রতি সমাজ মাধ্যমে পোস্টে এই ঘোষণা করেন জাতীয় নাগরিক কমিটির সাবেক এই যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ। লেখেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করা হয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেগুলি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা। তিনি আরো বলেন, রাজনীতিতে পেশি শক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির রমরমা আমরা উপড়ে ফেলতে চাই। মূলত 4টি বড় প্রকল্পকে মাথায় রেখে আগামী দিনে কাজ করবে এই দল। এই 4টি দিক হলো ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ায় প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণ অভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্মটি। অন্যদিকে আমার বাংলাদেশ পার্টি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ ও
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 3 দল প্ল্যাটফর্ম ও সংগঠনের 44 জন নেতা জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের ফুল দিয়ে বরণ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে তরুণদের বৃহত্তর ঐক্য প্রয়োজনীয়তার কথা বলেছেন। এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কারোর সাবেক পরিচয় মুখ্য নয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ছাত্রদল হোক বা ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্র লীগ হোক, তার সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তবে কোনো ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতিতে অভিযুক্ত, সন্ত্রাসবাদী এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে বা থাকতে পারবে না। অপরদিকে বাংলাদেশে মাথা তুলেছে আরও একটি নতুন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের নাম বাংলাদেশ আজাদ পার্টি। দিন কয়েক আগে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের ঘোষণা করেন নেতারা। বিএনপির সভাপতি কর্নেল হাসিনুর রহমান এবং মুখপাত্র হিসেবে ছিলেন কবির হোসেন, এমদাদ বাবু ও আলামিন। বাংলাদেশ আজাদ পার্টির একটি নীতি নির্ধারক উপদেষ্টা কমিটি এবং নির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে 17 দফা কর্মসূচি দিয়েছে নতুন এই দলটি। দল ঘোষণার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তথা এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির প্রমুখ। বাংলাদেশের সাম্প্রতিক টালমাটাল রাজনীতিতে অস্তিত্ব রক্ষার লড়াই এখন জামাতের কাছে। সেই সঙ্গে দরকার দেশের তরুণদের দলে যুক্ত করা, পাশাপাশি এনসিপি ষড়যন্ত্র থেকে নিজেদের মুক্ত করাও অন্যতম বড় লক্ষ্য এখন জামাতের কাছে।